ইসলামী সেদিন ধ্বংস হয় নাই, বরঞ্চ বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা, বিশ্ব বিভিন্ন জরিপ সংগঠন তারা বলছে বাংলাদেশ জামাতে ইসলামী 2010 সাল পর্যন্ত এই দেশে তাদের 60 বছর যাবৎ যে কাজ হয়েছিল, 2010 সালে যৌন নির্যাতনের পরে এই পর্যন্ত তাদের 3 গুণ কাজ বেশি হয়েছে। আমাদের এক স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছিলেন, যেমন তার প্রধানমন্ত্রী তেমন তার মন্ত্রী পরিষদ। যে প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা মানায় না, কি বলেন নিজেও বোঝে না, কিন্তু তার মন্ত্রীদের চরিত্রও ছিল তেমন। তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বললেন, সাভারের রানা প্লাজা তখন ভেঙে চুরমার হয়ে গেল, ধসে পড়ল। বলল যে রানা প্লাজা কিভাবে ভাঙল? তিনি বললেন যে এটা ছাত্র শিবিররা ধরে ঝাঁকা দিয়েছে, জামাত শিবির, এই ঝাঁকার কারণে বিল্ডিংটি ভেঙে পড়েছে। উপস্থিতি, আপনারা জুজুর ভয় দেখাতে দেখাতে মানুষকে আজকে এমন পর্যায়ে চলে গিয়েছেন, এদেশের ছাত্র জনতা শুধু আপনাদের নয়, বরঞ্চ আপনাদের মসনদ ধরে ঢাকা দিয়েছে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী উপস্থিতি, আজকে তারা বলে ছিল জামাতে ইসলামী কচু পাতার পুকুরে করে পানি সামান্য একটু নাড়া দিলেই হয়তো শেষ হয়ে যাবে। এমন কোন বাহিনী নাই যে বাহিনী আমাদের উপরে লেলিয়ে দেওয়া হয় নাই। বিডিআর, বিএসএফ, র্যাব, পুলিশ, আর্মি সব কিছুকে বলা হয়েছে তাদের বিরুদ্ধে, আমাদের ছাত্র শিবির জামাতের বিরুদ্ধে লাগার জন্য। যখন আইজিপি বেনজির আহমেদ বলেন যে আমরা শিবির দেখা মাত্র, জামাত দেখা মাত্র আমরা গুলি করে পাখির মতো মেরে ফেলব, মাননীয় আইজিপি তৎকালীন বেনজির আহমেদ, আপনার আজকে দেখার সৌভাগ্য হয়নি এদেশে কত জামাত শিবির আছে, কারণ আপনার ভাই সাল্লাল্লাহু আলাইহি আগারি করে দিয়েছেন, আপনি দেশের সীমায় নাই। আপনি যে বাদশার অর্ডারে সেই দিন সেই কাজগুলো করেছিলেন, আপনার সেই বাদশা আজকে দেশে নাই। সংগ্রামে উপস্থিতি, আমাদেরকে মাত্র 4 দিন নিষিদ্ধ করে রাখলো। 1 তারিখে যখন আমাদের নিষিদ্ধ করলো, আমরা সেদিন অনেকে চিন্তিত হয়েছিলাম। অনেক ভাইদেরকে আমি আবার দেখেছি হাসতেছে। আমি বললাম হাসেন কেন? তো বললো কারা আমাদেরকে নিষিদ্ধ করলো, ওদেরই তো কোনো খানা নাই এদেশে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বিচার দিয়ে দিয়েছিলাম কার উপরে? আল্লাহর উপরে সেদিন দিয়ে দিয়েছিলাম। আল্লাহর বিচারের চেয়ে ভালো বিচার আর কিছুই নাই। আপনি যে নাস্তিক, মুরতাদ, কমিউনিস্ট, বামপন্থী, রামপন্থীদের বুদ্ধিতে আপনি এই কাজটি করলেন, জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেন 1 তারিখে, আর 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীতে নিষিদ্ধ করে দিল। যে দাদা বাবুর পরামর্শে আপনি অপশাসন চালিয়েছেন বছরের পর বছর, সেই দাদা বাবুদের বাড়িতে যে আপনি পড়েছেন, কিন্তু দাদা বাবুরা আর রাখতে এখন রাজি নয়। মোদিজির কাছে বলেছেন আমি একটু সাক্ষাৎ করতে চাই, মোদি বলেছে যে না, আমি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সাথে প্রোটোকলে আমার মানায় না। বলছে যে তাহলে যে কোনো একজন মন্ত্রীকে একটু দেন, আমি সাক্ষাৎ করি। বলছে যে না, এমন গণঅভ্যুত্থানের শিকার কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সাথে আমার মন্ত্রীদের সাক্ষাৎ হবে না। যেটা চেষ্টা করেছিলেন আমেরিকায়, তারা ভিসা বাতিল করে দিয়েছে। যেতে চেষ্টা করেছিলেন ইংল্যান্ড, তারা বলছে তোমাকে রাখা যাবে না, তোমাকে আমরা নিতে পারবো না। যে দাদা বাবুর পরামর্শে 15 বছর চালিয়েছেন, সেই দাদা বাবু বলছে বাবু তুমি কোথায় যাওয়া পথ দেখো, আমি তোমাকে বেশি দিন রাখতে পারবো না। আল্লাহর বিচার কত সুন্দর। জামাত ইসলামীকে দেশে নিষিদ্ধ করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীতে নিষিদ্ধ করে দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের এই গণ-অভ্যুত্থান যে ইতিহাস সৃষ্টি করেছে, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু ইতিহাস পড়তে যে, স্মরণ করতে যে, সেদিন আমার কাছে মনে হলো এই বাংলাদেশ
ইতিহাসে একজন রাজা এখন থেকে 820 বছর আগে 1204 সালে খিড়কি দরজাতে পালিয়ে বেঁচেছিলেন। তার নাম কি মনে আছে আপনাদের? তার নাম লক্ষণ সেন। লক্ষণ সেন তার রাজ্য থেকে, তার বাসভবন থেকে ভীষণ দরজা দিয়ে পালিয়েছিলেন। 820 বছরের ইতিহাসে আর কোন রাজার এই বাংলা এরকম নাই। কিন্তু আমরা আফসোস করতাম যে ওরকম একটা দৃশ্য 800 বছর আগে হয়ে গেল, আমরা দেখতে পারলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা করলেন, এই প্রজন্ম, এই সমাজের মানুষ দেখলো একজন রাজা জানেন কিভাবে ভীষণ দরজা পালিয়ে দেশ ত্যাগ করে, সেটা দেখলো। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, আমরা কোন কষ্টের কথা আর আমরা আপনাদেরকে বলবো না। ফাঁসি দিয়ে যারা উল্লাস করেছেন তারা কারা কারা আমরা জানি। সাইদি সাহেবের ফাঁসি দেওয়ার পরে যারা এই নড়াইল জেলায় মিছিল করেছিলেন, সাইদির হবে ফাঁসি, আমরা খাবো ফাঁসি, আমরা তাদেরকে চিনি। সাইদি সাহেবের ফাঁসি আপনারা দিতে পারেন নাই, কিন্তু আপনাদের খাসির চর্বি তেল আজকে ফুটায় ফুটায় পড়ছে। এবং ভালো করে হিসাব করে রাখুন, খাসি খেয়ে যে চর্বি আপনারা শরীরে জমা করেছেন, ওই চর্বি এদেশের সাধারণ তৌহিদ জনতা আপনাদের শরীরে রাখবে না। ওই প্রতিটি চর্বির প্রতিটি ফুটার হিসাব আপনাদেরকে দেওয়া লাগবে। আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা ক্ষমা করে দিয়েছি। আমি অসংখ্য জনসভায় 5 তারিখ থেকে পথসভায় বলেছি সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রসুল ক্ষমা করার আগে, ক্ষমা করার পরে বলেছিলেন যে অমুক যেন আমার সামনে আসে না। আজকে আপনাদের অনুরোধ করবো আপনারা সামনে আসবেন না। সামনে আসলে আমাদের মাথাটা ঠিক থাকে না। এজন্য যেখানে আছেন নিরাপদে থাকেন। আপনারা আপনাদের বাড়ি থেকে ধরে আনতে যাচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এইসব সন্ত্রাসী, টেররিস্ট, লুটপাটকারী, লুণ্ঠনকারী, চাঁদাবাজ তারা যদি আবার এই সমাজে এখন আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবশ্যই হবে। কিন্তু এটা শুনে আপনারা ঠেকাতে পারবেন না এই সাধারণ জনতাকে। জামাত ইসলামী ক্ষমা করে দিয়েছে, হয়তো আমরা দলীয়ভাবে ক্ষমা করেছি, কিন্তু সাধারণ জনতা তাদেরকে এখনো কি করি নাই, ক্ষমা করি নাই। সেজন্য আমি বলবো এই পরিস্থিতি তাকেও দেওয়ার দায়িত্ব আপনাদের। যেসব ভাইরা আমাদের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আমার প্রিয় ভাই শহীদ এমরুল কায়েসকে হত্যা করেছেন, কোন পুলিশ কর্মকর্তা, কোন র্যাব কর্মকর্তা করেছিলেন সেটাও আমার আছে নলেজে। তিনি এখন কোথায় পোস্টিং আছেন তারও আছে। আমার নড়াইলে যারা কর্মকর্তা আছেন তারাও অনেকে তাদেরকে চেনেন, জানেন। অনুরোধ করবো ওই ভাইরা যেন চাকরির থেকে চলে যায়। অনেকদিন চাকরি করছে, বাড়ি গিয়ে যা ইনকাম করছে তারা খেতে পারবে। কিন্তু সেই সব ভাইদেরকে যদি আমরা আজকে আসামির কাঠ গড়াই দাঁড়াই, তাহলে নিশ্চিত এই পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে। এই জন্য তাদেরকে আগে এই চাকরি থেকে বরখাস্ত করা দরকার বলে আমি মনে করি। ভাইরা আমার, আমাদেরকে যারা আজকে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে চেয়েছিলেন নিঃশেষ করতে, ভালো করে একটা কথা শুনে রাখুন, কোন আদর্শকে কোনোদিন নিঃশেষ করা যায় না। আদর্শকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার থেকে আর একটা ভালো আদর্শ সামনে দিতে হয়। কিন্তু আমাদের বিশ্বাস আপনারা জনগণের পর জনম সাধনা করবেন, কিন্তু জামাত এবং ইসলামী ছাত্র শিবির যে আদর্শকে লালন করার থেকে কোনো ভালো আদর্শ আপনারা দেখাতে পারবেন না। আপনাদের আদর্শ আছে লুটপাট, আপনাদের আদর্শ আছে ধর্ষণের সেঞ্চুরি, আপনাদের আদর্শ আছে চাঁদাবাজি, আপনাদের আদর্শ আছে অগ্নিসংযোগ। এই জন্য আপনারা আমাদের সাথে খেলতে আসবেন না। মাননীয় ওবায়দুল কাদের বলতেন খেলা হবে, খেলার জন্য তো আমরা মাঠে নেমেছিলাম, কিন্তু এখন তো খেলার আমন্ত্রণ জানাই, যদি আসেন বাংলার মানুষ একটা আপনাদের সাথে খেলতে চাই। আমার আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো, এই গণ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমাদের দায়িত্ব হবে এখন দেশ গঠনে নিয়োজিত থাকা। এর জন্য আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী
যারা কয়েকদিন আগে আমাদের 4 তারিখের মিছিলের উপরে গুলি করেছে, সেই সব সন্ত্রাসী চালাবাজদের যেখানে পাবেন নিজে হাতে মারবেন না, ঘাটটা ধরে এনে তুলে দেবেন প্রশাসনের হাতে। এটাই আপনাদের দায়িত্ব দিলাম সদর উপজেলাবাসীকে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আগামী দিনে এই দেশ গঠনে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সহযোগিতা চাইবে আমরা সকল সহযোগিতা করব, এবং আমাদের যত মামলা মোকদ্দমা আছে আমরা এখান থেকে দাবি করছি আইন শৃঙ্খলা বা গোয়েন্দা সংস্থার যারা আছেন সকল মামলাগুলো মিথ্যা মামলা। আমরা ঘরে ঘুমিয়ে থাকি, আমরা পরীক্ষার হলে ছিলাম, আমরা হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু আমরা নাকি 30 কেজি বোম নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম। এইসব ডাহা মিথ্যা মামলাগুলো আপনারা এখনই এখান থেকে মেসেজ পাঠিয়ে দিন, এদিন এগুলো সারা দেশে এক থেকে মামলাগুলো প্রত্যাহার করা হয়। যে জাতি এই গণায় উত্থান সৃষ্টি করেছে সেই জাতি আপনাদেরকেও ক্ষমা করবে না, এবং আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পরিশেষে অনুরোধ করতে চাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, পাবলিক কোনটাই আমরা পার্থক্য করতে চাই না। এই দেশকে গঠন করার জন্য সব মানুষকে আমার প্রয়োজন। সেই প্রয়োজনের খাতিরে যার যে ত্রুটি বিচ্যুতি কষ্ট ছিল আমরা যেমন ক্ষমা করে দিয়েছি, সেই ক্ষমার মধ্য দিয়ে এখন এই লড়াইকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা আমাদের প্রশাসন সহ নতুন সরকারকে সহযোগিতা করবো। আমরা রাজি আছি তো ভাই? আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা যে যেখান থেকে এসেছেন সে সবাইকে মোবারকবাদ। শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যার যার এলাকায় পৌঁছে যাবেন এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশ শেষ হবে।